আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। পৃথিবী থেকে অনেক দূরে মেঘের মাঝে একটা পরিরাজ্য ছিল। সেখানে খুব সুন্দর সুন্দর পরীরা বসবাস করত। কিন্তু পরিরাজ্যে একটা নিয়ম ছিল, একজন ভালো পরী হওয়ার জন্য 12 বছরের পর থেকে পরীদের স্কুলে পড়ার বিশেষ নিয়ম ছিল। যদি স্কুলে ভালো লেখাপড়া করে পাশ না করত বা ভালো রেজাল্ট না করত, তাহলে সেই পরীর কাছে জাদুদণ্ড থাকতো না। শুধু জাদুদণ্ড নয়, কোনো শক্তিও থাকতো না। যে সকল পরীরা ফেল করত তাদেরকে সাধারণ মানুষের মতোই খেতে খেতে হতো। গুড মর্নিং টিচার পরি, আজকে আপনি আমাদের কি শেখাবেন? শোনো সবাই, আজকে তোমাদের স্কুলে প্রথম দিন, তাই আজ তোমাদেরকে গার্ডেন থেকে পড়ানো শুরু করব। আমার কথা সবাই মনোযোগ দিয়ে শোনো। আমি একটি বিষয়কে একবারই বলি, বারবার রিপিট করি না, বুঝেছো তোমরা? চলো এখন আমার সঙ্গে গার্ডেনে চলো। এই কথা বলে টিচার পরে সকল স্টুডেন্টদের নিয়ে গার্ডেনে চলে আসে, আর সেখানে গিয়ে প্রথম থেকেই জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলো। টিচার পরীর সামনে একটি আহত বিড়াল ছিল। তখন টিচার পরে সকল স্টুডেন্টদের বলল, দেখো, আমাদের সামনে একটি আহত বিড়াল পড়ে আছে। এই বিড়ালটিকে সুস্থ করতে হলে প্রথমে আমাদের চোখ বন্ধ করতে হবে, তারপর জাদুর লাঠি ঘুরিয়ে খুব ভালোভাবে প্রার্থনা করতে হবে, আর 3 বার এই মন্ত্র পড়তে হবে, যেটা এখন আমি তোমাদের বলবো। ঠিক আছে তো স্টুডেন্টরা? এই কথা বলে টিচার পরে সকল স্টুডেন্টদের সামনে একটি একটি করে আহত বিড়াল রেখে দিল আর তাদেরকে মন্ত্র শেখালো। কিন্তু সেখানে সব পরী ছাত্রীদের মধ্যে থেকে একজন স্টুডেন্ট ছিল খুবই পারদর্শী, যার নাম ছিল সোহানা পরী। টিচার পরী যে কোনো জাদুবিদ্যা শেখানোর সাথে সাথেই তা সোহানা পরী আয়ত্ত করতে পারত। আরে বাহ সোহানা পরী, তুমি তো দেখছি অনেক মেধাবী স্টুডেন্ট। তোমাকে একবার শেখানোর সঙ্গে সঙ্গেই দ্বিতীয়বারই তুমি শিখে যাচ্ছ। ওয়াও, ভেরি গুড। স্টুডেন্টরা, তোমরা সবাই শোনো, আজকের প্রথম ক্লাস এখানেই শেষ। এখন তোমরা সবাই বাড়িতে চলে যাও। সোহানা পরী বাড়িতে এসেও পরীর শেখানো জাদুবিদ্যা রিপিট করতে লাগলো, যেন সে কখনোই সেই জাদুবিদ্যাগুলো না ভোলে। সোহানার ক্লাসে লেখাপড়া করত পায়েল ও সানজিদা নামের 2 বোন। তারা 2 বোনই সোহানাকে অনেক হিংসে করত, কারণ তারা ছিল সোহানার চাচাতো বোন। এই সানজিদা শোন, টিচার পরি সোহানার যেভাবে প্রশংসা করছে, আমার তো এসব একদমই সহ্য হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমারও এসব একদম সহ্য হচ্ছে না। সোহানার মা তো আমাদের চাচি হয়, কখন জানি ওর মা এসে আমাদের মায়ের কাছে নালিশ করবে আর আমাদের বিরুদ্ধে অনেক খারাপ কথাও বলবে, তখন আমাদের কি হবে রে? এই শোন শোন, আমার মনের মধ্যে না একটা আইডিয়া এসেছে। এই এই, তাড়াতাড়ি বলে ফেল। আমাদের টিচার তো অনেক কড়া, একদিন যদি কেউ দেরিতে করে ক্লাসে যায় তাহলে তাকে 7 দিন ক্লাসেই আসতে দেয় না। যে করে হোক সোহানাকে স্কুলে দেরিতে করে উপস্থিত করাতেই হবে, তাহলে টিচার 7 দিন ওকে ক্লাসে বসতেই দেবে না। আর ক্লাসে যদি নাই বসে তাহলে জাদুবিদ্যা সে শিখবে কি করে? আর এই সুযোগে ওর থেকে আমরা এই 1 সপ্তাহে অনেক কিছু শিখতে পারবো। পায়েল আর সানজিদা 2 বোন মিলে এই প্ল্যান করলো, আর পরের দিন মাঝপথে দাঁড়িয়ে থাকলো সোহানার জন্য। যখন সোহানা ওই পথ দিয়ে যাচ্ছিল, তখন পায়েল ও সানজিদা বলল, আরে আরে সোহানা, আজকে এত সকাল সকাল স্কুলে যাচ্ছ কেন? তুমি আমাদের সঙ্গে চলো, আমরা সবাই গল্প করতে করতে যাই। না না, তোমরা এসব কি বলছো? তোমরা জানো না আমাদের ক্লাস টিচার যদি 5 মিনিট আমার লেট হয়ে যায় তাহলে আমাকে 1 সপ্তাহ ক্লাস করতে দেবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। তাহলে তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য অন্য একটা পথ দিয়ে যাও। ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছ না, ওই রাস্তা দিয়ে গেলে তুমি তাড়াতাড়ি স্কুলে যেতে পারবে। ওখান দিয়ে যেতে মাত্র 5 মিনিট সময় লাগবে। তাহলে ঠিক আছে, তোমরাও আমার সঙ্গে চলো। সোহানা, তুমি অনেক ভালো স্টুডেন্ট, তাই স্কুলে যাওয়ার জন্য তুমি অনেক আগ্রহী। আর আমরা যদি একটু দেরি করে যাই আর আমাদেরকে যদি 1 সপ্তাহ ক্লাস না করতে দেয় তাহলে তো আমরা অনেক খুশি। আমরা 1 সপ্তাহ ছুটি পেয়ে যাব, তাই না রে? সোহানা সানজিদা এবং পায়েলের কথাই মেনে নিল এবং সে ভুল রাস্তা দিয়ে স্কুলে যেতে শুরু করলো। সে রাস্তা দিয়ে স্কুলে পৌঁছতে সোহানার আধা ঘন্টা লেট হয়ে গেল। ম্যাডাম, আমি আসতে পারি?
নো, নেভার। তুমি জানো না, আমার ক্লাসে যদি কেউ 5 মিনিট লেট করে আসে আমি তাকে 1 সপ্তাহ ক্লাসে আসতে দিই না। কালকে তোমার প্রশংসা করেছি বলে তুমি কিনা মাথার উপর চড়ে বসেছো। ক্লাসের অন্য স্টুডেন্টদের মতো তোমাকে শাস্তি দিতেও আমি দুবার ভাববো না। তুমি এক্ষুনি আমার ক্লাস থেকে বের হয়ে যাও আর 1 সপ্তাহ আমার ক্লাসে বসবে না। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন, এবারের মতো ক্ষমা করে দিন। সোহানা বারবার এভাবে অনুরোধ করা সত্ত্বেও ম্যাডাম সোহানার কোনো কথাই শুনলো না। সে সোহানাকে বের করে দিল। এমন দৃশ্য দেখে তো পায়েল এবং সানজিদা ভীষণ খুশি হলো। সোহানা পুরো 1 সপ্তাহ ধরে জানালার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল আর সবই দেখছিল। এভাবেই সে জাদুবিদ্যা আয়ত্ত করছিল। এভাবে দেখতে দেখতে কেটে গেল পুরো 1 সপ্তাহ। আর 1 সপ্তাহ পর সোহানা আবারও তার ক্লাসে আসলো। পরের দিন ওই স্কুলে রানী পরি আসলো স্টুডেন্টদের পরীক্ষা নেওয়ার জন্য। শোনো সবাই, আমি তোমাদের কাছে এসেছি তোমাদের পরীক্ষা নিতে। যে এই পরীক্ষায় পাশ করবে তাকে আরো 4 ক্লাস উপরে পাশ করিয়ে দেওয়া হবে, আর যে ফেল করবে সে এখানেই থাকবে। তাহলে আমি প্রথমে সোহনা পরীর কাছ থেকে শুরু করছি। রানীপুরীর মুখে এমন কথা শুনে আরডি ম্যাডাম বলল, রানীপুরী, সোহানা হলো আমাদের ক্লাসের সবচেয়ে দুর্বল স্টুডেন্ট। এই জন্য বলছি আপনি অন্য কারো কাছ থেকে শুরু করুন। তখন সোহানা বলে উঠল, রানীপুরি, আপনি বরং আমার কাছ থেকে শুরু করুন। যদি আমি না পারি তাহলে আমি একেবারে স্কুল থেকে চলে যাব, কখনো কোনো দিনও আর স্কুলের বারান্দায় আসবো না। এরপর রানীপুরী সোহানাকে নিয়ে গেল গার্ডেনে তার জাদুবিদ্যার পরীক্ষা নেওয়ার জন্য। রানীপুরী তার জাদুদণ্ড দিয়ে জাদুর সাহায্যে একটি বিশাল গাছকে গোড়া সহ উপড়ে ফেলে দিল। সোহানা, তুমি এবার এই কাজটাকে তোমার জাদু শক্তির মাধ্যমে ঠিক করে দেখাও। সোহানা এক চুটকির মধ্যে সেই গাছটিকে ঠিক করে দিল। এরপর রানীপুরী সোহানার আরো কঠিন কঠিন পরীক্ষা নিল। সোহানা সব কিছুই সঠিকভাবে করলো। সোহানার এমন জাদুবিদ্যা দেখে তো ক্লাস ম্যাডাম সহ সব স্টুডেন্টরা ভীষণ অবাক হয়ে গেল। আরে ম্যাডাম, আপনি কি বললেন যে সোহানা পারবে না? সোহানা এই ক্লাসের সব থেকে দুর্বল ছাত্রী। আপনার এই ধারণা যে মোটেও ঠিক নয়। সোহানার মধ্যে আমি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এরকম ছাত্রীরাই এই পরিরাজ্যকে উজ্জ্বল করবে, আর তাদের নাম সারা জীবন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আপনি সোহানার নাম আরো 4 ক্লাস উপরে লিখিয়ে দিন। ওকে আরো অনেক বড় বড় জাদুবিদ্যা শেখাতে হবে। ওর যে মেধা অনেক বেশি। রানীপুরীর এমন কথা শুনে আরডি ম্যাডাম প্রচন্ড খুশি হলো আর বেশ অবাকও হলো। আরডি ম্যাডাম সোহানাকে 4 ক্লাস উপরে অ্যাডমিশন করিয়ে দিল। সোহানার এমন উন্নতি দেখে পায়েল ও সানজিদা ভীষণ রেগে যায়। এই কি হলো পায়েল? আমরা প্ল্যান করে ওকে ক্লাসে আসতেই দিলাম না, আর আমরাই ফেল করলাম, আর ও কিনা ভালো রেজাল্ট করলো। এটা আমরা কিভাবে সহ্য করি বলতো? এভাবেই সানজিদা ও পায়েল সেই ক্লাসে রয়ে গেল আর হিংসেই জ্বলতে থাকলো। এদিকে সোহানা পরি ক্লাসের পর ক্লাস পাশ করে সুশিক্ষায় শিক্ষিত হলো। এভাবেই সোহানার নামটা গোটা পরিরাজ্যে ছড়িয়ে পড়লো। মধুপুর গ্রামে মিষ্টি তার মা মামির সাথে বাস করত। মিষ্টি যখন অনেক ছোট তখনই তার মা বাবা মারা যায়। তারপর থেকেই মিষ্টি তার মামা মামির সাথে থাকতে লাগলো। মিষ্টির মামি বিমলা ছিল খুবই অহংকারী ও দুষ্ট মহিলা। বিমলা মিষ্টিকে জায়গা দিয়েছিল শুধু এ কারণে যে গ্রামের মানুষ কি বলবে, তাই মিষ্টিকে সে তাদের বাড়িতে রেখেছিল, কিন্তু মেয়ের মর্যাদায় নয়, এক রানীর মর্যাদায়। মিষ্টি, ওই মিষ্টি, কোথায় মরেছিস? হ্যাঁ মামি, বলো কি কাজ? দোকানে গিয়ে চিনি নিয়ে আয়, শিগগিরই আসবি, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। এদিকে গোটা এলাকার রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে, কারণ আজকে জমিদার ও তার স্ত্রী আসবে এলাকা ঘুরতে। এদিকে মিষ্টি চিনি নিয়ে বাড়ি ফিরছিল, সে দৌড়াতে দৌড়াতে জমিদারের গাড়ির সামনে এসে পড়ে। আরে কি হয়েছে তোমার? তুমি কেন গাড়ি থামিয়ে দিলে? আরে একটুর জন্য বেঁচে গেলে। এই বাচ্চা, তুমি এত জোরে দৌড়ে কোথায় যাচ্ছিলে? এখনই তো গাড়ির নিচে পড়তে। আমার নাম মিষ্টি, আমাকে ক্ষমা করবেন। আসলে আমি তাড়াহুড়ো করতে গিয়ে আপনাদের গাড়ির সামনে এসে পড়েছি, আমি বুঝতে পারিনি। এত তাড়াহুড়ো করছো কেন? কারণ যদি ফিরতে দেরি হয় আমি আমাকে অনেক পেটাবে। তাহলে ঠিক আছে, বাড়ি যাও, পর রাস্তা দেখে শুনে চলবে, যতই তোমার তাড়াহুড়ো থাকুক। এরপর মিষ্টি চিনি নিয়ে বাড়ি ফিরে আসলো। পরের দিন বিমলার মেয়ে রুচি বিমলাকে বলল, মা, ও মা, কি রান্না করেছো? খুব ক্ষুধা লেগেছে, এক্ষুনি খাবার দাও। ইস মামুনি, তোমার ক্ষুধা লেগেছে, কিন্তু ওই হারামজাদি গেল কোথায়? ও সবজি না কেটে দিলে আমি কখন রান্না করব? ইতোমধ্যে থালা বাটি পরিষ্কার করে মিষ্টি চলে আসলো।
এই দেখো, এতক্ষণে সময় হলো মহারানীর আসার। এতক্ষণ যে হয়ে গেল, বেলা কটা বাজে? আমার মেয়ে খাবে কখন তা কি খেয়াল আছে? যা তাড়াতাড়ি গিয়ে রান্না কর। এভাবেই ছোটবেলা থেকে মামা মামির অত্যাচার সহ্য করে মিষ্টি এত বড় হয়েছে। সে এত বেশি পরিশ্রম করত, তারপরেও বাড়ির কেউ তাকে পছন্দ করতো না। একদিন মিষ্টির মামা দোকান থেকে বাড়ি আসলো। তখন মিষ্টির মামি তাকে বলল, কি হয়েছে তোমার? আজকাল তুমি দেরিতে কেন বাড়ি ফিরছো? কি বলবো রুচির মা, অনেক ব্যস্ততা। দোকান থেকে রামু কাকু চলে গিয়েছে, ভাবছি একটি চাকর আরে তুমি এই নিয়ে ভেবো না, নতুন করে চাকর রেখে টাকা নষ্ট করার কি দরকার? বাড়িতে তো অলরেডি একটা চাকরানি আছে। বাড়িতে শুধু সারাদিন বসে বসে গেলে কোনো কাজ নেই। কাল থেকে তুমি এই ফকিন্নির বাচ্চা মিষ্টিকেই দোকানে নিয়ে যাবে, আর ওকে দিয়েই কর্মচারীর কাজ করাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। এই আইডিয়াটা তো আমার মাথায় আগে আসেনি। পরের দিন থেকে মিষ্টি বাড়ির সকল কাজ শেষ করে তার মামার সাথে দোকানে গিয়ে কর্মচারীর কাজ করতে শুরু করলো। যখন জমিদারের ছেলে রাঘব দেখলো মিষ্টি দোকানে কাজ করছে, তখন সে সেখানে চলে আসলো। এই মিষ্টি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস এখানে? হ্যাঁ, তাড়াতাড়ি কাজ কর। একে তো কাস্টমার আসছে না, মাথা খারাপ, তার উপর ও এখানে বসে বসে আমার মাথাটাই খারাপ করে দিচ্ছে। এরপর মিষ্টির মামা পেছন ফিরে দেখলো সেখানে দাঁড়িয়ে আছে জমিদারের ছেলে রাঘব। তখন সে বলল, এ কি, আমার তো ভাগ্যই খুলে গেছে। আমার দোকানে আজ কে এসেছে? মিষ্টি, তুমি তাড়াতাড়ি পানি নিয়ে এসো। তারপর মিষ্টি একটি পরিষ্কার গ্লাসে করে পানি নিয়ে আসলো। না না আঙ্কেল, আমার পানি লাগবে না। এই কথা বলে রাঘব মিষ্টির দিকে তাকিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে গেল। হ্যাঁ মিষ্টি, বুঝতে পারছি না তুই কেন এখানে দাঁড়িয়ে রইলি। যা তাড়াতাড়ি কাজে যা। পরের দিন মিষ্টির মামা মিষ্টিকে দিয়ে বাড়িতে সন্দেশ পাঠিয়ে দিল। তখন সেখানে একজন লোক আসলো আর সুরেশকে বলল, আরে সুরেশ কাকু, আপনার তো ভাগ্যই খুলে গেছে। জমিদারের ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে, বিবাহ করতে চায়। আর আজকে সন্ধ্যের সময় তারা লোকজন নিয়ে এ বিষয়ে কথা বলতে আপনার বাসায় যাবে। এসব কথা শুনে সুরেশ খুশি হয়ে দোকান বন্ধ করে তার বাড়িতে চলে গেল। আর তার স্ত্রী বিমলাকে বলল, আরে বিমলা, আমাদের ভাগ্যই তো খুলে গিয়েছে। জমিদারের ছেলে আমাদের মেয়ে রুচিকে পছন্দ করেছে, আজকেই আসবে দেখ। কি কি বলছো? সত্যি? আল্লাহকে অনেক ধন্যবাদ। এরকম বসে বসে এত বড় ঘরে বিয়ে ঠিক হয়ে গেল কি করে? এরপর সবাই মিলে ঘর বাড়ি পরিষ্কার করে অপেক্ষা করতে লাগলো জমিদারের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে লোক আসার। এরপর রাঘব তার বাবা মাকে সঙ্গে করে বাড়িতে আসলো আর রুচিকে দেখার পর বলল, আরে এই মেয়েকে, এটা এটা তো মিষ্টি নয়। এ মানে আপনি কি বলতে চাইছেন? এ মানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনার দোকানে যে মেয়েকে দেখলাম, এই মেয়ে আর ওই মেয়ে তো এক নয়। আচ্ছা মনোহর কাকু, আপনি কি বলেছিলেন এই আঙ্কেলকে? আপনি কি বলেননি যে আমি ওই মেয়েকে দেখতে আসবো যার নাম হলো মিষ্টি? ছোট সাহেব, আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই প্রস্তাব দিয়েছি। আমি তো অত কিছু বুঝে উঠতে পারিনি। মিষ্টি? মিষ্টিকে? মিষ্টি তো এ বাড়িতে থাকে না। আমার তো একটাই মেয়ে, তার নাম হলো রুচি। তাহলে আমাকে ক্ষমা করবেন, আমি মিষ্টি ছাড়া অন্য কাউকে বিবাহ করতে রাজি নই। এরপর রাঘব তার বাবা মাকে নিয়ে সেখান থেকে উঠে চলে গেল। এসব দেখে রুচি ভীষণ কষ্ট পেল আর কান্না করতে করতে ঘরে চলে গেল। এসব সিন ক্রিয়েট দেখে বিমলা ও সুরেশ মিষ্টির উপর খুব রেগে গেল আর রেগে একেবারে আগুন হয়ে গেল। দেখেছো, এই রাক্ষসী মিষ্টির জন্য আমার মেয়ে কত অপমান হলো। আজ আমার মেয়ের চোখে পানি ওই হারামজাদি মিষ্টির জন্য। এটা সহ্য করবো আমি? ওই ফকিন্নির বাচ্চার বিয়ে হবে এত বড় বাড়িতে, তা আমি কখনো হতে দেব না। এরপর বিমলা তার স্বামীকে প্ল্যান শিখিয়ে দিল আর প্ল্যান মোতাবেক সুরেশ সেই কাজ করলো। ঠিক আছে বিমলা, তুমি যেমনটা বলেছো আমি ঠিক তেমনটাই করব। এরপর সুরেশ মিষ্টিকে নিয়ে জঙ্গলের পথে হাঁটতে লাগলো। মিষ্টি বলল, মামা মামা, আপনি কোথায় যাচ্ছেন? এই জঙ্গলের মধ্যে আমার ভয় করছে আর অনেক পিপাসাও পেয়েছে, ক্ষুধাও লেগেছে। বেটি, আমি মানুষের কাছে শুনেছি পাশে একটি কুয়ো আছে, আমি ওখান থেকে পানি নিয়ে আসছি, তুমি এখানে একটু দাঁড়াও। না না মামা, আমার খুব ভয় করছে, আমিও আপনার সাথে যাব। আরে দূর পাগলি, ভয় কিসের, আমি এক্ষুনি আসছি। এই বলে সুরেশ মিষ্টিকে একা রেখে সেখান থেকে অনেক দূরে চলে গেল। অবুঝ মিষ্টি সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো, কিন্তু তার মামা আর ফিরলো না। মামা মামা কোথায় গেল আমাকে রেখে? আমার খুব ভয় করছে, বাঘ ভাল্লুক সিংহের আওয়াজ আসছে, আমি মরে যাব, আমাকে বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে। মিষ্টির এমন কান্নার আওয়াজ শুনে সেখানে একটি সুন্দর পরী প্রকট হয় আর পরী বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। এই কথা বলে পরী তার জাদুর লাঠি ঘোরালো আর খুব সুন্দর একটা জাদুর লেহেঙ্গা প্রকট করলো আর বলল, মিষ্টি, এটা হলো জাদুর লেহেঙ্গা। এই লেহেঙ্গা তোমার সকল সমস্যার সমাধান করবে। এই লেহেঙ্গা পরার সাথে সাথে তুমি তোমার মামা মামির বাড়িতেও চলে যাবে। এই কথা শুনে মিষ্টি খুব খুশি হলো আর পরীকে ধন্যবাদ জানালো। পরীও সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর মিষ্টি যখনই লেহেঙ্গা পরলো সাথে সাথে সে তার মামা মামির বাড়িতে চলে গেল। মিষ্টি দেখলো তার মামা মামি ও মামাতো বোন একসাথে বসে খাবার খাচ্ছিল আর গল্প করছিল। আপদটাকে বিদায় করতে পেরে অনেক ভালো হয়েছে। এখন আমার মেয়ে রুচির বিয়ে হবে জমিদারের ছেলের সঙ্গে। বিমলা, তুমি তো পাগল হয়ে গেছো। আপদ দূর হয়েছে মানে? এতক্ষণে মিষ্টিকে তো জন্তু জানোয়ার খেয়ে ফেলেছে, ওর আর কোনো নাম নিশানাই নেই। বাবা, তুমি একদম ঠিক কাজ করেছো।
মামা মামি ছি, তোমরা এতটা নীচ। আমি তোমাদের কত ভালোবাসি। আমি এখন বুঝতে পারছি কেন তোমরা আমাকে জঙ্গলের মধ্যে ছেড়ে এসেছো, কেন তোমরা আমার সাথে এমনটা করেছো। জমিদারের ছেলের সাথে তোমার মেরুচের বিয়ে দেবে এজন্য? যদি আমার পরীর সাথে দেখা না হতো, আর পরে যদি আমাকে জাদুর জামা না দিত, তাহলে আমি এসবের কিছুই জানতাম না। এই কথা শুনে রুচি টেবিল থেকে উঠে মিষ্টির কাছ থেকে জাদুর জামাটা ছিনিয়ে নিল, আর ছিনিয়ে নিয়ে নিজেই পরে নিল। জাদুর জামা পরার সঙ্গে সঙ্গে রুচির সমস্ত শরীর চুলকাতে লাগলো, আর তার চেহারা একেবারে কুৎসিত হয়ে গেল। সে চিৎকার করতে লাগলো, ও চুলকাচ্ছে, মা মরে গেলাম, মা আমাকে বাঁচাও। রুচি, তুমি একদম চিন্তা করো না, আমি এই হারামজাদিকে উচিত শিক্ষা দেবো। এই ফকিনীর বাচ্চা, তাড়াতাড়ি বল, তুই এই জামার মধ্যে কি করেছিস? কেন আমার মেয়ের গায়ে এমন চুলকাচ্ছে, আর কেনই বা কুৎসিত হয়ে গেছে? তোমরা আমার সাথে অনেক অত্যাচার করেছো, আর নয়, যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমাদের সমস্ত কথা আমি এলাকায় বলে দেব। তখন এলাকার মানুষ ডিসিশন নেবে যে তোমাদের কি করবে। না না রুচি, আমরা আর কখনো তোমাকে অত্যাচার করব না, ক্ষমা করে দাও আমাদের। তাহলে রুচিকে বলো ও যেন এক্ষুনি আমার জাদুর জামা ফিরিয়ে দেয়। এরপর রুচি তাড়াতাড়ি জাদুর জামা ফিরিয়ে দিল। এরপর মিষ্টি জাদুর জামাকে বলে রুচির চেহারা আবার আগের মতো করে দিল। রুচি অনেক খুশি হলো ও মিষ্টিকে ধন্যবাদ জানালো। এরপর মিষ্টির মামা ও মামি জমিদারের ছেলেকে ডেকে এনে অনেক ধুমধাম করে তাদের বিয়ে দিয়ে দিল। এভাবে পরীর দেওয়া জাদুর জামার সাহায্যে মিষ্টির জীবনের সকল দুঃখ দূর হয়ে গেল। বন্ধুরা, আজকের গল্প জাদুর দিন ফুলপরি। পরি রাজ্যে লাল পরি, নীল পরি, সবুজ পরি, হলুদ পরি ও ফুল পরিদের বসবাস ছিল। ফুল পরিরা ফুলে ফুলে ঘুরে বেড়াতো আর নানা রকম গান গাইতো। তারা ছিল খুবই ভালো মনের পরি, তাদের মনে কোনো রকম কোনো হিংসে ছিল না। রানী পরিও ফুল পরিদের অনেক ভালোবাসতেন। এভাবেই সব পরিরা মিলেমিশে ফুলপরি রাজ্যে ঘুরে বেড়াতো। এমনই একদিন গোলাপ পরি বলল, এই হাসনা হেনা পরি, কি করছিস রে? আর বলো না গোলাপ পরি, আমি তো হাসনা হেনা পরি, কিন্তু আমাদের পরিরাজ্যে দিন দিন ফুল গাছের সংখ্যা কমে যাচ্ছে। এভাবেই চলতে থাকলে যে আমাদের পরিরাজ্যে আমরা আর কোনো ফুলই পাবো না, আর ফুলের অভাবে আমরা সব ফুল পরিরা মারাই যাব। তখন রজনীগন্ধা পরি বলে ওঠে, কি আর করবে পরিরা, আমাদের পরিরাজ্যের মাটি যে অনুর্বর। পৃথিবীতে তাকাও, পৃথিবীতে কত সুন্দর রং বেরঙের ফুলের বসবাস। হাসনা হেনা, গোলাপ, জবা, রজনীগন্ধা, টগর, বেলি, আরো কত কিছু। আমার তো ইচ্ছে করে পরিরাজ্য থেকে পৃথিবীতে গিয়ে সেই সব ফুলের উপর বসে গ্রান নেই। গোলাপ পরি ও হাসনা হেনা পরি রজনীগন্ধা পরির কথা শুনে মন খারাপ করে বসে। তখন গোলাপ পরি বলে, আমারও তো তাই ইচ্ছে করে যে পরিরাজ্য থেকে পৃথিবীতে গিয়ে ঘুরে আসি, আর সেখানে গিয়ে নানান ধরনের ফুলের সুবাস নিয়ে আসি। কিন্তু আমাদের রানী পরি যে আমাদেরকে নিষেধ করেছে পরিরাজ্য থেকে অন্য কোথাও যেতে। দেখো ভাই, তোমাদের ইচ্ছে না হলে তোমরা এখানেই থাকো, কিন্তু আমি তো ঠিকই পৃথিবীতে যাব। তোমরা হয়তো জানো না, আমি গতকালকেও লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে ঘুরতে গিয়েছিলাম। এই দেখো, তোমাদের জন্য পৃথিবী থেকে কতগুলো ফুল নিয়ে এসেছি। এইসব কথা বলে রজনীগন্ধা পরি প্রায় 100 রকমের ফুল ওদের সামনে হাজির করে। এতগুলো ফুল একসঙ্গে দেখে গোলাপ পরি ও হাসনা হেনা পরি অনেক অবাক হয়ে যায়। আরে, ফুলগুলো তো কত সুন্দর, আর কি সুন্দর সতেজ ঘ্রাণ। আমার তো ইচ্ছে করছে এই ফুলের মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু রজনীগন্ধা পরি, রানী পরি যদি জানতে পারে তাহলে যে আমাদেরকে আর আস্ত রাখবে না। তুমি এটা কেন করেছো? এভাবে ওরা 3 পরি পৃথিবী থেকে আনা ফুলগুলো নিয়ে অনেক আনন্দ করছিল। দূর থেকে কালী পরি এই সব কিছু দেখে ফেলে। কালী পরি ছিল কুচক্রী পরি, তাই কোনো পরি তাকে দেখতে পারতো না। সে যখন জানতে পারে রজনীগন্ধা পরি রানী পরির কাছ থেকে অনুমতি না নিয়েই পৃথিবীতে গিয়েছিল, তখন সে দ্রুত এই সুযোগকে কাজে লাগায়। ও আচ্ছা, তাই বুঝি তোমরা 3 পরি লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে যাওয়া আসা করো? তোমাদের ফুলের সুবাস অনেক ভালো লাগে, তাই না? দাঁড়াও, তোমাদের সারা জীবনের মতো পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করছি। আমার নামও কালী পরি, তোমাদের এবার হচ্ছে। এই বলে কালী পরি রাজমহলে প্রবেশ করে রানী পরিকে বলে, রানী পরি, আপনাকে একটা কথা বলার ছিল। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আপনাদের পরিরাজ্যের ওই সেই পরিগুলো
যাদের আপনি অনেক ভালোবাসেন তারা কি আর আপনার কোনো মান সম্মান রাখলো? কেন কেন, কি হয়েছে কি কালীপরি? আমার পরীরা আবার কি করেছে? আপনার গোলাপ পরি, রজনীগন্ধা পরি আর হাসনাহেনা পরি গিয়ে দেখুন বাগানে অনেকগুলো ফুল নিয়ে খেলা করছে, আর সেই ফুলগুলো তারা পৃথিবী থেকে নিয়ে এসেছে। আমি তো জানতাম বাবা পরিরাজ্য থেকে পৃথিবীতে যাওয়া মানা, কিন্তু তারা তো অবলীলায় ঘুরে বেড়াচ্ছে, শুধু আমরা করলেই দোষ। এটা শুনে রানী পরি ভীষণ রেগে যান আর বলেন, কি বললে তুমি? এত বড় সাহস ফুলপরীদের? তারা আমার অনুমতি না নিয়েই পৃথিবীতে গিয়েছিল? এটা তো আমি কিছুতেই মেনে নেব না। সেনাপতিরা, ফুলপরীদের সেই ফুলসহ এক্ষুনি ওদেরকে ধরে নিয়ে এসো। তারপর সেনাপতিরা সেই সমস্ত ফুলপরীদের সাথে ফুলগুলোকেও রাজপ্রাসাদে হাজির করে। রাজপ্রাসাদে পৃথিবী থেকে আনা সেই 100 ফুল নিয়ে আসতেই পুরো রাজপ্রাসাদ ফুলের গন্ধে একদম ম ম করতে থাকে। রানীপরীর কাছেও পৃথিবী থেকে আনা সেই ফুলগুলোর ঘ্রাণ অনেক ভালো লাগে। রানীপরী অত্যন্ত রেগে থাকার কারণে সেই ফুলের গন্ধ শুকে মুগ্ধ হয়ে যায়। ফুলপরীরা, আমি জানি পৃথিবীর ফুলের ঘ্রাণ অনেক মিষ্টি, কিন্তু তাই বলে তোমরা যখন তখন পরিরাজ্যের নিয়ম কিছুতেই ভঙ্গ করতে পারো না। এতে যে আমাদের পরিরাজ্যের অপমান হয়। আমরা জানি আমাদের পরিরাজ্যের মাটি অনুর্বর, তাই বলে কি তোমরা পৃথিবী থেকে ফুল এনে আমাদের পরিরাজ্যকে অপমান করবে? তখনই রজনীগন্ধা পরী সামনে আসে আর বলে, রানীমা, আপনি আমাদের ভুল বুঝছেন। আমরা তো কখনোই পরিরাজ্যের অসম্মান করি না। আসলে দিন দিন আমাদের পরিরাজ্যের মাটি অনুর্বর হয়ে পড়ছে। তার কারণ হচ্ছে আমাদের পরিরাজ্যের গাছগুলো কেটে ফেলা হচ্ছে। পরীরা তাদের উড়ে বেড়ানোর স্বার্থে কোনো গাছই রাখছে না, যার কারণে মাটি একদম অনুর্বর হয়ে পড়ছে। আর পৃথিবীর মাটি অনেক উর্বর। পৃথিবীতে মানুষরা অনেক গাছপালা লাগায়, যার কারণে সেখানকার মাটি অনেক উর্বর হয়। তাই তো আমি পৃথিবীতে গিয়েছিলাম, আর সেখান থেকে আমি আমার বান্ধবীদের জন্য ফুল সংগ্রহ করে নিয়ে এসেছি। পরিরাজ্যের নিয়ম ভঙ্গ করার জন্য আমি লজ্জিত আর ভীষণ দুঃখিত। আপনি চাইলে আমায় যা ইচ্ছে শাস্তি দিতে পারেন। দয়া করে আমার বান্ধবীদের আপনি কিচ্ছুটি করবেন না। দেখো রজনীগন্ধা পরী, তুমি যে ভুল করেছো তা ক্ষমার অযোগ্য। তুমি পৃথিবীতে গিয়েছো ভালো কথা, কিন্তু গোলাপ পরী আর হাসনাহেনা পরী তা আমার কাছ থেকে গোপন করেছে। তোমার সাথে সাথে তারাও যে সমান দোষী, তাই তোমাদের সবাইকে শাস্তি পেতে হবে। রানী পরী, আপনি আমাদের যে শাস্তি দেবেন আমরা সবাই তা মাথা পেতে নেব। আপনি বলুন আমাদের কি শাস্তি পেতে হবে? তোমাদের শাস্তি হচ্ছে, যেহেতু তোমাদের ফুল অনেক পছন্দ আর আমাদের পরিরাজ্যের মাটি অনুর্বর, তাই তোমরা পরিরাজ্যে সবসময় গাছ লাগাবে। পুরো 1 বছর ধরে তোমরা পরিরাজ্যে গাছ লাগাবে, যাতে করে পরিরাজ্যে ছায়ায় ভরে যায় আর অনেক গাছপালা হয়। তার সাথে তোমরা মাটির অনেক যত্ন আত্তি করবে, আর কিছু কর্মী পরীদের নিয়ে সুন্দর করে গাছগুলোর যত্ন নেবে, যাতে করে পরিরাজ্যে গাছ ফুল ফলে ভরে ওঠে, যেন পৃথিবী থেকে আমাদের কোনো ফুল না নিয়ে আসতে হয়। এটা শুনে সব পরীরা ভীষণ খুশি হয়ে যায়। তারা রানীপুরীর সিদ্ধান্ত মাথা পেতে নেয়। শোনো মেয়েরা, আমি নিজেও বুঝতে পেরেছি পৃথিবীর ফুলগুলো সত্যি অনেক সুন্দর। আমাদের উচিত হিংসা না করে মাঝে মধ্যে পৃথিবী থেকে ঘুরে আসা। পৃথিবীতে যেমন সুন্দর সুন্দর গাছপালা আছে, তেমনি আমাদের পরিরাজ্যেও অনেক সুন্দর সুন্দর জাদুর জিনিসপত্র আছে, যেগুলো তাদের পৃথিবীতে নেই। আমরা সবাই পৃথিবীতে গিয়ে আমাদের জাদুর জিনিসপত্র মানুষদের উপহার দিয়ে আমাদের পছন্দ মতো ফুল সংগ্রহ করে নিয়ে আসতে পারি। আর কালীপরি, তুমি চেয়েছিলে আমার পরীদের বিনা দোষে শাস্তি পাওয়াতে, তাই না? কিন্তু আমি অতটাও অযোগ্য রানী পরী নই যে ফুল আনাতে কাউকে আমি শাস্তি দেব। বরং তোমার এই হিংসার কারণে তোমাকে শাস্তি দেওয়া উচিত। পরিরাজ্যের সব পরীরা মিলেমিশে থাকে, আর তুমি কিনা আমাদের সব পরীদের হিংসে করো। সেনাপতিরা, এখনই এই পরীকে কালকুঠুরিতে বন্দি করো। তারপর সেনাপতিরা কালীপরীকে সেই কালকুঠুরিতে বন্দি করে দেয়। আর ফুলপরীরা অন্য সব কর্মীদের সঙ্গে মিলে মিশে পরিরাজ্যে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে পরিরাজ্যকে আগের থেকে আরো বেশি সুন্দর করে তোলে। পরিরাজ্যের মাটি পৃথিবীর থেকেও উর্বর হয়ে যায়।
আর চারদিকে অনেক রকমের সুন্দর সুন্দর ফুল ফোটে আর সব পরীরা এত সুন্দর সুন্দর ফুলে ফুলে মনের আনন্দে উঠতে থাকে আর সুখের শান্তিতেই বসবাস করতে থাকে। মহারাজ, আমাদের মেয়েকে আপনি দেখেছেন? ও এত ভালো তলোয়ার চালাতে পারবে সেটা আমি কখনো ভাবিনি। ও আমার একমাত্র মেয়ে। ও যেন আমার অচিনপুর রাজ্যের দায়িত্ব নিতে পারে, এই রাজ্যের রানী হতে পারে। তাই তো আমি ওকে নিজ হাতে বসি চালানো শিখিয়েছি, আর আজ তো আমি ওর সাথে বসি চালনায় হেরে যাই। এতে কি আপনার কোনো আফসোস আছে? মোটেও না, কারণ প্রত্যেক বাবাই চায় তার মেয়ের কাছে হেরে যেতে। আমি যদি আমার মেয়ের কাছে হাজার হাজার বার হেরেও যাই তবুও আমার কোনো আফসোস নেই গো। একটু দূরে উশি চালানোরত রাজকন্যা বলতে থাকে, বাবা, মা, আপনারা দূরে দাঁড়িয়েছেন কেন? কাছে আসুন। না মামুনি, তুমি সেনাপতির সঙ্গে ওহি চালনা করো, তুমি বরং সেটাই করো, আর আমরা এখানেই ঠিক আছি। রাজকুমারী মুর্শিদা রাজা এবং রানীর একমাত্র মেয়ে। মুর্শিদা রূপে গুণে যেমন সুন্দর, চঞ্চলতায় সবার উপরে, আবার যুদ্ধবিদ্যাতেও ভীষণ পারদর্শী। সব সময় সে কিছু না কিছু করেই চলতো, সে কখনোই চুপচাপ বসে থাকতো না। রাজকন্যা, আপনি আর কত ওষি চালনা করবেন বলুন তো? এবার দয়া করে একটু বিশ্রাম নিন। সেনাপতি মশাই, আপনি কিন্তু বুড়িয়ে যাচ্ছেন। রাজকন্যা, আপনি যে কি বলেন না, আমি তো এখনো বিয়েই করিনি, তাতে কি না বুড়িয়ে গিয়েছি? আমি কিন্তু সেটা খুব বুঝতে পারছি। এই যে কিছুক্ষণ ওষুধ চালিয়েই বলছেন বিশ্রামের কথা, এটা তো বুড়িয়ে যাওয়ারই লক্ষণ। তুমি কি বলো বাবা? মামুনি, তুমিও না সব সময় শুধু দুষ্টুমি করো। বাবা, আমার যে আজ শিকারে যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু কেউ আমার সঙ্গে শিকারে যেতেই চাইছে না। এই রে, ফেসেছে। রাজকন্যা, আমি তো বললাম আমি কাল নিশ্চয়ই আপনার সঙ্গে শিকারে যাব। আপনাকে আজই বা কেন শিকারে যেতে হবে বলুন তো? আজ মানে আজ, কারণ আমি আগামীকালের জন্য অপেক্ষা করি না। সেনাপতি, আমার মামুনি যা চেয়েছে সেটাই করো। তুমি যাও যাও, ওর সঙ্গে শিকারেই যাও। এরপর রাজকন্যা মুর্শিদা সেনাপতিকে নিয়ে বেরিয়ে পড়ে শিকারের উদ্দেশ্যে। এই রাজকন্যা দেখছি বড্ড জেদি, যাই বলবে তাই করবে, একটা কথাও যদি রাখতো। কি ব্যাপার হে সেনাপতি মশাই, মনে মনে আমাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলছেন নাকি? না না রাজকন্যা, আপনাকে কিছু বলার ক্ষমতা আবার আমার আছে নাকি বলুন তো? আপনাকে কিছু বলেছি জানলে মহারাজ তো আমার গর্দান নেবে। কেউ শুনতে যাতে না পারে তার জন্যই বুঝি মনে মনে বলছেন। কিছুই না, চলুন সামনে যাওয়া যাক। এরপর রাজকন্যা মুর্শিদা শিকারের উদ্দেশ্যে জঙ্গলের ভেতরে ঢুকতে ঢুকতে অনেক গভীরে পৌঁছে যায়। রাজকন্যা, বলছি কি, এত গভীরে যাওয়া একদম ঠিক না। আমি শুনেছি এই জঙ্গলে নাকি অনেক বিষাক্ত পশু এবং প্রাণী থাকে। সেনাপতি মশাই, আপনি বড্ড বেশি কথা বলেন, চুপ করুন দয়া করে। এরপর রাজকন্যা মুর্শিদা সেনাপতির কোনো কথা না শুনে সামনে এগোতে থাকে, আর সে হঠাৎই দেখতে পায় সোনালী রঙের একটি ঘোড়া, আর তার পাশে রূপলি একটা ঘোড়ার ডিম। এ মা, সোনালী ঘোড়ার কি রূপলি ডিম? ঘোড়ার যে আবার ডিম হতে পারে, এটা তো আমি কখনো ভাবিনি। আমি বলি কি রাজকন্যা, চলুন চলুন, আমরা এখান থেকে চলে যাই। এই সব কিছুই আমার কেমন যেন ভুতুরে ভুতুরে লাগছে। রাজকন্যা মুর্শিদা সেনাপতির কোনো কথাই শুনে না। সে নিজের ঘোড়া থেকে নেমে সেই সোনালী ঘোড়ার কাছে যায় আর হাতে তুলে নেয় সেই রূপালী ডিম। এরপর সেই সোনালী ঘোড়া এবং রূপালী ডিম নিয়ে রাজকন্যা তার প্রাসাদে ফেরে। সেনাপতি, এই সোনালী ঘোড়াকে আমার উদ্যানের পাশেই রেখো, আর প্রহরীদেরকে বলে দেবে কেউ যেন আমার এই ঘোড়া ছুঁয়েও না দেখে। আর এই ডিমটা আমার সাথেই থাকবে। রাজকন্যা এসব কথা বলে সেই রূপালী ডিমটি নিজের কক্ষে নিয়ে গেল। এরপর সে ডিমটাকে দেখতে লাগলো। ঘোড়ার ডিমের কথা আমি কখনো শুনিনি, কিন্তু এটা আবার কি করে হলো? যাই হোক, আমি একটু বিশ্রাম করে নিই। এরপর যত দিন গেল, রাজকন্যার সেই রূপালী ডিমটির প্রতি আসক্ত বেড়ে গেল। রাজকন্যা মুর্শিদা সেই রূপালী ডিমটিকে ছেড়ে একা কোথাও যেতেন না। এরপর একদিন এক রাতে রাজকন্যা ঘুমোচ্ছিল, ঠিক তখনই সেই রূপালী ডিমটি রাজকন্যার স্বপ্নে আসলো। রাজকন্যা, আমাকে আর আমার বাবাকে তুমি অভিশাপ মুক্ত করো। শয়তান জাদুকরের জাদুতেই যে আমার বাবা সোনার ঘোড়া হয়ে যায় আর আমি হয়ে যাই রূপালী ডিম।
দয়া করে আমাদের সাহায্য করুন। আমি যে রূপপুর রাজ্যের রাজপুত্র, আর আমার বাবা ছিলেন সেই রাজ্যেরই রাজা। জাদুকর উলালা আমাদের রাজ্য যে দখল করে নিয়েছে। এসব কথা বলে সেই ডিমটি রাজকন্যার স্বপ্ন থেকে চলে যায়, আর সাথে সাথে রাজকন্যার ঘুমও ভেঙে যায়। আমি কি অদ্ভুত স্বপ্ন দেখলাম! এর মানে সেই সোনালী ঘোড়াটা রূপপুর রাজ্যের রাজা, আর এই রূপালী ডিমটা কিনা রূপপুর রাজ্যের রাজপুত্র। পরের দিন সকালবেলা রাজকন্যা রাজা এবং রানীকে সব কথা খুলে বলে। তুমি আবার এসব কি বলছো কি মা? রূপপুর রাজ্যের রাজা তো আমার বন্ধু, আর তাছাড়া ওনার পুত্র চঞ্চলের সঙ্গে আমি তো তোমার বিয়ে দিতে চেয়েছিলাম, তাদের কিনা এখন এই অবস্থা। আমাদের উচিত ওনাদেরকে এই বিপদ থেকে মুক্ত করা। বাবা, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। ওই জাদুকরকে কি করে উচিত শিক্ষা দিতে হয় তা আমার বেশ ভালো করে জানা আছে। মা, সবসময় সাবধান থেকো, কারণ জাদুকররা চাইলে জাদুর মাধ্যমে অনেক কিছু করতে পারে। আমি ওকে জাদু করার সময় দিলে তবেই তো বাবা, ওর তো একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যুদণ্ড। এসব কথা বলে রাজকুমারী মুর্শিদা তার সেনাপতি এবং তাদের সাথে সেই সোনালী ঘোড়া এবং রূপোরি ডিমকে নিয়ে রূপপুর রাজ্যে চলে আসে। সেনাপতি মশাই, আপনি এখানেই থাকুন। আপনি সোনালী ঘোড়া এবং রূপোলি ডিমকে দেখে রাখুন। প্রাসাদে যখন বিপদ ঘন্টা বাজবে তখনই আপনি সোনালী ঘোড়া এবং রূপোলি ডিমকে নিয়ে ভেতরে আসবেন। যথা আজ্ঞা রাজকুমারী। এরপর রাজকন্যা মোর্শেদা রূপপুর রাজ্যের প্রাসাদে প্রবেশ করে। সিংহাসনে বসা ছিল জাদুকর উলালা। রাজকন্যাকে প্রথম দেখাতেই সে পছন্দ করে ফেলে। আপনি কে সুন্দরী, হঠাৎ আমার প্রাসাদে? আমি হচ্ছি অচিনপুর রাজ্যের রাজকন্যা। আপনার সুখ্যাতি শুনে আপনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আমি নিজে এখানে এসেছি। রাজকন্যার মুখ থেকে এমন কথা শুনে জাদুকর উলালা সিংহাসন থেকে উঠে রাজকন্যার কাছে আসে। ঠিক তখনই রাজকন্যা উলালাকে বন্দি করে তার গলায় ছুরি ধরে। ঠিক তখনই একজন প্রহরী বলে, কে কোথায় আছিস? বিপদ ঘন্টা বাজিয়ে দে, মহারাজা উলালার যে প্রচন্ড বিপদ। প্রহরীরা অস্ত্র নিয়ে রাজকন্যার দিকে এগিয়ে আসে। যদি কেউ অস্ত্র নিয়ে আমার সামনে আসে তবে আমি সাথে সাথে জাদুকরের গলা কেটে ফেলবো। এই তোরা সরে যা, সরে যা, সবাই সামনে থেকে সরে যা। ওদিকে বিপদ ঘন্টা শুনে সেনাপতি সোনালী ঘোড়া এবং রূপোলি ডিম নিয়ে প্রাসাদের ভিতরে প্রবেশ করে। ও, তার মানে কিনা এসব তোদের সাজানো ষড়যন্ত্র? তোদেরকে ঘোড়া আর ডিম বানিয়ে দিয়েছি, তাতেও কিনা তোদের শিক্ষা হয়নি? এবারে দেখ আমি তোদের কি করি। এসব কথা বলে জাদুকর যেই না তার জাদুদণ্ড ঘোরাতে চায়, ঠিক তখনই রাজকন্যা মুর্শেদা তার গলা কেটে ফেলে। সাথে সাথে রাজা ও রাজকুমার অভিশাপ মুক্ত হয়ে তাদের আসল রূপে ফিরে আসে। রাজকন্যা, আমরা যে আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি না থাকলে আমাদের এই অভিশাপ কোনোদিনও কাটতো না। হ্যাঁ মা, তোমার বাবা যে ঠিকই বলতো, তুমি রূপেও যেমন সুন্দর তেমনি তোমার গুণও সর্বাধিক। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি মহারাজ, এসব বলে আমাকে লজ্জা দেবেন না। সব শেষে অচিনপুর রাজ্যের রাজকন্যা মুর্শিদার সঙ্গে রূপপুর রাজ্যের রাজকুমার চঞ্চলের বিয়ে হয়ে যায়, আর তারা সুখে শান্তিতেই প্রাসাদে বসবাস করতে লাগে। বাবা, রাজপ্রাসাদ দেখতে এত সুন্দর কেন? দেখে মনে হয় সোনা দিয়ে বানানো। এটা কি সত্যি সত্যি সোনা দিয়ে বানিয়েছে? না মা। তাহলে তুমি যখন আমাদের জন্য বাড়ি বানাবে তখন সত্যিকারে সোনা দিয়ে বাড়ি বানিও, এর থেকেও বড় করে। পাগলি একটা মেয়ে, সোনার দাম কত জানিস? এত টাকা কোথায় পাবো আমি রে মা? চিন্তা করো না বাবা, একদিন আমি তোমাদেরকে সোনার বাড়ি বানিয়ে দেব। সেখানে আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকবো বাবা। কেন রে মা, তুই কি আমাদের এই ছোট্ট কুড়ে ঘরে সুখী নস? আছি তো বাবা, কিন্তু ভাবো এই কুড়ে ঘরটাতে যদি আমরা এত সুখে থাকতে পারি তাহলে সোনার বাড়িতে আমরা আরো কত বেশি সুখে থাকবো। শুধু টাকা পয়সা আর ধন সম্পদ দিয়ে সুখ পাওয়া যায় না রে মা। তুই একটু সুখে থেকে অতিরিক্ত সুখের আশায় ভুল জায়গায় হাত বাড়াচ্ছিস রে মা। অমন বিলাসবহুল বাড়িতে থেকে
দামি দামি পোশাক পরে আমিও জীবন কাটিয়েছি রে মা, কিন্তু তোদের সাথে এই ছোট্ট কুঁড়ে ঘরে যে সুখ খুঁজে পেয়েছি রে মা, সেটা সেখানে পাইনি। মানে তুমি আবার অত দামি বাড়িতে কবে থাকলে বাবা? এই যা, দরকারের চেয়ে বেশি বলে ফেলেছি, তোর মা শুনলে আবার বকবে। না বাবা, তুমি আমাকে বলো, আমি মাকে কিচ্ছু বলবো না। ওই দেখ, দুজন মিলে হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে বাড়ির কাছে চলে এসেছি। আরেকদিন তোকে সব বলবো নি মা। না, এটা ঠিক না। তুমি সব সময় আমার সাথে এমন করো। আমি আর তোমার সাথে কোনো কথাই বলবো না। কি হলো, বাড়িতে আসতে না আসতে এত অভিমান কেন? দেখো মা, বাবা বলছিল বাবা নাকি ওই রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকতো। যখন আমি এটা নিয়ে প্রশ্ন করতে শুরু করলাম, তখন তুমি বকবে বলে বাবা চুপ হয়ে গেল। বিশ্বাস করো তরুণ মা, আমি ইচ্ছে করে কিচ্ছুটি বলিনি, ভুলে মুখ ফসকে বেরিয়ে গেছে। তুমি রাগ করো না। রাগ করিনি, তরু এখন যথেষ্ট বড় হয়েছে। তোমার পরিবার আর অতীত সম্পর্কে জানার তো অধিকার ওরও আছে। সত্যি বলছো? তার মানে আমি তরুকে এখন সব খুলে বললে তুমি রাগ করবে না? না, করব না। ঠিক আছে, তবে শোন রে মা, তোর বাবার পুরনো দিনের কাহিনী। যে রাজমহলকে তুই তোর স্বপ্নের বাড়ি বলিস, সেই রাজমহলেই বাস্তবে থাকতাম আমি, আর স্বয়ং রাজামশাই ছিলেন আমার বাবা। তার মানে তুমি সত্যিকারের রাজপুত্র? হ্যাঁ রে মা। তাহলে তুমি রাজমহল ছেড়ে এখানে কে করছো? চলো আমরা সবাই রাজমহলে ফিরে যাই। এখন আর তা সম্ভব না রে মা। কেন বাবা? কারণ রাজামশাই আমাকে ত্যায্য করেছেন। কিন্তু রাজামশাই তো মারা গেছে অনেক দিন হলো, এখন আর তোমাকে কে আটকাবে? আছে তরু, আছে। রাজামশাই বাদেও আরো অনেক লোক আছে আমাকে আটকানোর। তোকে ঘটনাটা খুলে বললেই বুঝবি। ঠিক আছে বাবা, বলো তবে। শোন তবে রে মা, সে অনেকদিন আগের কথা। রাজার বড় ছেলে হিসেবে তার সিংহাসনের দায়িত্বটা আমারই পাওয়ার কথা, কিন্তু সেখানে বাধা দেয় আমার সৎ মা। সে সব কাজে নিজের ছেলেকে রাজার সামনে আমার তুলনায় সেরা হিসেবে তুলে ধরার চেষ্টা করত। একদিন, রাজামশাই, সিংহাসনের দায়িত্বটা আমার ছেলে বাবরকে দিলে কেমন হয়? রাজপুত্রের তুলনায় আমার ছেলে তো কোনো অংশে কম নয়। এসব কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? আমার বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকে সিংহাসনে বসাবো আমি? আর যোগ্যতার কথা বলতে গেলে বীরের যোগ্যতা বাবরের চেয়ে অনেক বেশি। ওর সমপর্যায়ে যেতে হলে বাবরকে হাঁটু ভাঙা খাটনি করতে হবে। আমার মাথা তো ঠিকই আছে, মাথা তো নষ্ট হয়েছে আপনার। আপনার দুটো ছেলে থাকতে আপনার মুখে শুধু বীরের নাম আর বীরের প্রশংসা। আমার ছেলে যতই চেষ্টা করুক না কেন নিজেকে যোগ্য প্রমাণ করার, তার দিকে তো ফিরেও তাকান না আপনি। আহা রানী সাহেবা, রাগ করছো কেন? রাজা হওয়া তো কোনো সহজ বিষয় নয়, অনেক চাপ আর দায়িত্ব থাকে মাথায়। এত দায়িত্ব নিতে পারবে না বাবর। আর আপনার বড় ছেলে নিতে পারবে? সে ছোটবেলা থেকেই তো নিজের ঘরে একা একা পাগলের মতো কথা বলে। নিজে যে একজন রাজকুমার সেটা তো সে ভুলে যায় মাঝে মাঝে। চাকর বাকর মন্ত্রী সবাইকে সমান চোখে দেখে, আবার ওদের দেওয়া খাবারও খায়। জানোই তো, রাজপুত্র অনেক ছোটবেলায় তার মাকে হারিয়েছে, তাই তার মাঝে কিছু বাচ্চামো স্বভাব রয়েই গেছে। আমার বিশ্বাস একবার সিংহাসনে বসলে ও ঠিক হয়ে যাবে। তোমার ওই অন্ধবিশ্বাসের মাসুল তোমায় একদিন দিতে হবে, দেখে নিও। বাবা, তুমি কি আসলেই রাতের বেলা একা একা কথা বলতে, নাকি ওটা মিথ্যে ছিল? মিথ্যা না, আবার সত্যিও না। আমি আসলে একা একা না, সোনালী পরীর সাথে কথা বলতাম। সত্যি? সে এখন কোথায় বাবা? নিশ্চিতভাবে বলতে পারলাম না রে মা, তবে থাকলেও সে রাজপ্রাসাদের আশেপাশেই আছে। আমি ওকে আমার সাথে আসার জন্য বলেছিলাম, কিন্তু সে বলেছে সে চাইলেও আমার সাথে যেতে পারবে না। সোনালী পরী ছোটবেলা থেকেই নিজের সন্তানের মতো যত্ন নিয়েছে আমার। আচ্ছা বাবা, তারপর কি হলো?
তার পরের কাহিনী আমি তোকে বলছি। আমি তখন রাজপ্রাসাদে নতুন, বাড়িতে মাও অসুস্থ, তাই কাজ খোঁজার উদ্দেশ্যে গিয়েছি। তোর বাবা আমার সব কথা শুনে আর কোনো প্রশ্ন না করে সরাসরি কাজে নিয়োগ দেয়। ধীরে ধীরে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। কিন্তু রাজামশাই এ খবর পাওয়ার পর ক্রোধে ফেটে পড়েন। তোর বাবাকে শর্ত দেন, হয় রাজপ্রাসাদ ছাড়তে হবে, নয়তো আমাকে। তারপর বাবা রাজপ্রাসাদ ছেড়ে চলে আসে। না, আমি আর তোর বাবা রাজামশাইকে মানানোর অনেক চেষ্টা করি। তোর দাদার মনও ধীরে ধীরে নরম হতে থাকে। তারপর একদিন, এই মেয়ে শোনো, এদিকে শুনে যাও। জি, আমাকে বলছেন? আমি জানি তুমি আর বীর রাজামশাইকে মানানোর অনেক চেষ্টা করছো, কিন্তু রাজামশাই এখনো তোমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। আমার কাছে একটা উপায় আছে রাজামশাইকে মানানোর। কি উপায়? এই নাও মোহনপুরের ঐতিহ্যবাহী সন্দেশ, রাজামশাইয়ের খুব পছন্দ। এটা খাওয়ালে রাজামশাই নিশ্চিত মেনে নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। আমি সরল মনে রাজামশাইকে মিষ্টিটা খাওয়ানোর পর রাজামশাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কবিরাজ মশাই বলেন মিষ্টিতে বিষ মেশানো ছিল। এই মেয়ের মাথা এখনই গলা থেকে আলাদা করে দাও। আমার ছেলেকে তো বশ করেছে, এখন আমাকে বশ করতে পারছে না বলে সরাসরি হত্যার পরিকল্পনা করেছে। এই রাজ্যের রানী হওয়ার এত লোভ এই মেয়ের। বিশ্বাস করুন রাজামশাই, আমি আপনার মিষ্টিতে বিষ মিশাইনি। এমনকি এই মিষ্টি আমি নিজেও এখানে আনিনি। রানীমাই আমাকে এই মিষ্টিটা দিয়েছিলেন। দেখুন রাজামশাই, আপনার পিছে পড়েও ওই মেয়ে ক্লান্ত হয়নি। এখন নিজে বাঁচার জন্য আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। বীর, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? এই মেয়ে তোর বাবাকে হত্যা করার চেষ্টা করেছে। তুই এক্ষুনি ওকে শুলেতে চড়ানোর ব্যবস্থা কর। বিশ্বাস করো, আমি বাবাকে মারার চেষ্টা করিনি। আমি জানি তুমি এই কাজ করার চেষ্টা করতে পারো না। আর এই দামি মিষ্টি সাধারণ কোনো মানুষের পক্ষে কেনা সম্ভব না। যে এই মিষ্টি কিনেছে সেই রাজমহলের মধ্য থেকেই কেউ হবে। তার মানে তুমিও আমাকেই দোষ দিতে চাইছো? দেখুন রাজামশাই, আমি আপনাকে আগেই বলেছিলাম এই ছেলে আপনার বিশ্বাস ভাঙবে। 2 দিনের এক মেয়ের জন্য নিজের মা বাবার সাথে এমন ব্যবহার। বীর, তুমি তাহলে ওই মেয়েকে শাস্তি দিবে না? না বাবা, নিরপরাধ একজন মানুষকে আমি কেন শাস্তি দেব? ঠিক আছে, আজ থেকে আমি তবে তোমাকে ত্যায্য পুত্র হিসেবে ঘোষণা করলাম। এই মেয়েকে নিয়ে এক্ষুনি রাজমহল থেকে বেরিয়ে যা, তবে ভুলেও আর কখনো এই রাজ্যের ত্রিসীমানায় ঘেঁষবে না। জি বাবা, আপনি যা চান তাই হবে। রূপা, চলো আমার সাথে। এই ছিল আমাদের কাহিনী। তোমাদের সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে। আমি বাবাকে তার অধিকার ফেরত দিয়েই ছাড়বো। এত সহজ নয় রে মা। বাবর রাজা হওয়ার পর মা রাজপ্রাসাদের সব সৈন্যকে বলে দিয়েছে আমরা দুজন যেন রাজপ্রাসাদের আশেপাশেও যেতে না পারি। তোমাদের মানা করেছে, আমাকে তো আর না। আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো। তরু রাজপ্রাসাদে ঢোকার চেষ্টা করলে সৈন্যরা তার পথ আটকে দেয়। আমাকে ভেতরে যেতে দাও, আমি তোমাদের রাজকন্যা। মিথ্যা বলার জায়গা পাও না, সরো এখান থেকে, নয়তো পরে তোমার গায়ে আঘাতও পড়তে পারে। গেটে ঢুকতে দিল না তো আমায়। ঠিক আছে, আমি তবে দেয়াল টপকেই ঢুকবো। এই মেয়ে, এই কি করছো? পড়ে গিয়ে ব্যথা পাবে তো। আপনিও বুঝি এই রাজপ্রাসাদের পাহারাদার? না, অতিথি বলতে পারো। এখানে উদ্ভট কিছু হয় না, তাই তোমাকে দেখে কথা বলার ইচ্ছে জাগলো আমার। ও শুনুন, তাহলে আমাকে আমার কাজ করতে দিন। আগে বলো, ভেতরে গিয়ে কি করবে তুমি? আমি রাজপুত্র বীরের মেয়ে, এই রাজ্যের রাজকন্যা, তাই ভেতরে যাচ্ছি নিজের অধিকার চাইতে। তুমি বীরের মেয়ে? হ্যাঁ, তাই তো। বীরের মতোই চোখ তোমার, সাথে ওর মতো সাহসও আছে। বীর কি কখনো আমার কথা বলেছে তোমাকে? আপনি কে? ও,
বলেছি আপনার কথা। আমি তো সোনা দিয়ে বাড়ি বানাতে চেয়েছিলাম, যা কিনা রাজমহলের চেয়েও সুন্দর হবে। এখন দেখছি আমার সামনে সোনার পরী দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওদেরকে এভাবে বললে কোনো কাজ হবে না, অনেক লোভী ওরা। তোমার কথা শুনে আমি ওদের সাহায্য করার একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? তোমার কথা মতো সোনার বাড়ি বানাবো, আর সেটা হবে সোনার মাটি দিয়ে তৈরি। কিন্তু ওই সোনার মাটি কোথায় পাবো আমরা? এদিকে এসো, বলছি। পরীর কথা মতো, সোনালী পরীর বুদ্ধি মতো সোনার মাটি দিয়ে বাড়ি তৈরি করে তরুণ পরিবার। কিছুদিনের মধ্যে সেই বাড়ির খবর পুরো রাজ্যে ছড়িয়ে যায়। মীর, তুমি এই বাড়ি বানিয়ে সবার কাছে আমাকে ছোট করতে চাইছো, তাই না? ভেঙে ফেলবো আমি এই বাড়ি। তা কেন ভাঙবে? সামান্য একটা শর্তে রাজি হলে এই বাড়িটি আপনার হবে। কি শর্ত? 10 দিন আমাকে রাজমহলে থাকতে দিতে হবে, আর এই 10 দিন বাবর সহ আপনাকে এখানে থাকতে হবে, তাহলে এই বাড়িটি আপনার। এ তো অনেক ভালো শর্ত। এত সুন্দর বাড়িতে 10 দিন কেন, আজীবন থাকতেও রাজি। আর তুমি যদি ভেবে থাকো রাজমহলে একবার ঢুকতে পারলে আর বের হবে না, সে ব্যবস্থা নেওয়া আছে আমার। জি, তা তো অবশ্যই। 10 দিন পার হওয়ার পর রানী আর তার ছেলে ঘুম ভাঙার পর দেখলো তাদের বাড়ি এক সাধারণ মাটির বাড়িতে পরিণত হয়ে গিয়েছে, আর তাদের চেহারাও সোনার বাড়ির মতো তার চাকচিক্য হারিয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এ কি হলো? প্রতারকগুলো আমাদের ওপর জাদু করে আমাদেরকে ঠকিয়েছে। বাবর, তৈরি হ ওদেরকে শায়েস্তা করার জন্য। আপনারা কারা? ভেতরে কেন যাচ্ছেন? এ রাজ্যের রাজার মা আমি। তোমার এত বড় সাহস, তুমি আমাকে আটকাও? কি আবুল তাবুল বলছেন? এ রাজ্যের রাজা হচ্ছে রাজা বীর। রাজা বাবর ও তার মা সফরে যাওয়ার আগে রাজা বীরকে এই রাজ্যের দায়িত্ব দিয়ে যান। আজ সেই সফরে তারা মারা গেলে রাজপুত্র বীরই এই রাজ্যের রাজা হন। মানে কি এসব মিথ্যে কথা? কে বলেছে তোমাকে? আমাদের যেতে দাও বলছি। দেখেছো বাবা, সোনালী পরী আর আমি মিলে ওদেরকে খুব ভালোভাবে শায়েস্তা করেছি। চলো এবার ভেতরে চলো, সৈন্যরা ওদেরকে তাড়িয়ে দাও। কি রাজা মশাই,